রেকর্ড অপশনে তো ঢুকতেছি, রেকর্ড অপশনে ঢোকার পরে আর কিছু দেখাচ্ছে না তো, রেকর্ডে রেকর্ড হচ্ছে নাকি? স্যার এখন হচ্ছে, স্যার এখন হচ্ছে। এখন হচ্ছে না? জি স্যার। তো আমরা এটা দেখি যে আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট একটা 210 মেগাওয়াট ক্যাপাসিটি আছে, ম্যাক্সিমাম লোড হচ্ছে 160 মেগাওয়াট, ইটস অ্যানুয়াল লোড ফ্যাক্টর 0.6। আর এখানে আমরা যেটা বলছিলাম যে কোল কনজাম্পশন, যে কয়লা 1 কিলোওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য আমাকে এখানে 1 কেজি পরিমাণে কয়লা লাগবে। এখানে কয়লার রেট বলে দেওয়া আছে যে পার টন 450 রুপি। এবার ক্যালকুলেট দ্য অ্যানুয়াল রেভিনিউ আর্নড ইফ সোল্ড রুপি 1 পার কিলোওয়াট আওয়ার অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফ্যাক্টর অফ দি প্ল্যান্ট। আমাদের আগে ক্যাপাসিটি ফ্যাক্টরটা আগেও আমরা করলাম, সেই একই রকম নিয়ম হবে। আমি যেটা বলতেছিলাম যে এখানে আমাদের আর এস এবং আর এর যে বিষয়টা, আমরা হচ্ছে ইন্ডিয়ান রাইটারের বই কপি করা, সেজন্য আমাদের এটা থাকবে। কিন্তু প্রশ্নে এরকম অঙ্ক থাকলে অবশ্যই আমরা এখানে ঠিক করে দেবো যে টাকা কথাটা আসবে। তো আমাদের সেই আগের সূত্রটা দেখি, লোড ফ্যাক্টর, অ্যানুয়াল লোড ফ্যাক্টর বা লোড ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি জানতাম, এভারেজ লোড বা ডিভাইডেড বাই পিক লোড। আমরা আগের অঙ্করও করলাম এভারেজ লোড। তো এখানে তাহলে এভারেজ লোডটা কত হচ্ছে, এভারেজ লোড হচ্ছে এখানে লোড ফ্যাক্টর আর নিচে যে পিক লোডটা আছে গুণ হয়ে যাচ্ছে। এখানে পিক লোড আমাদের দেয়াই আছে যে পিক লোড হচ্ছে 160 মেগাওয়াট, আর এখানে হচ্ছে লোড ফ্যাক্টর যেটা দেওয়া আছে যে 0.6, এটা গুণ করলে আমাদের এভারেজ লোড পেয়ে গেলাম। এভারেজ লোড কে যদি আমরা 1 বছরে যত ঘন্টা আছে ঘন্টা দিয়ে গুণ করলে এনার্জি জেনারেটেড পার ইয়ার মেগাওয়াট আসলো। তো আমরা মেগাটাকে অবশ্যই কিলোতে নিয়ে যাব, কারণ আমার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে পার কিলোওয়াট 1 কেজি এখানে কয়লা প্রয়োজন হবে, সেজন্য এটাকে কিলোওয়াটে নিয়ে গেলাম। তাহলে যত কিলোওয়াট আসলো তত কেজি নিশ্চয়ই ইয়ে লাগবে, কোল রিকোয়ার্ড পার ইয়ার। যেহেতু এখানে কন্ডিশন দেওয়া আছে জি স্যার। 1 কেজি পার কিলোওয়াট আওয়ার, সেজন্য যত কিলোওয়াট আওয়ার আসছে এই ভ্যালুটা, এই যে এইখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাই হচ্ছে কেজি, এই ভ্যালুটাই হচ্ছে কেজি, তত কেজি। এরপরে টন করার জন্য কি করেছে, 1000 দিয়ে ভাগ করলে আমাদের এটা টনে চলে আসছে, কারণ টনে নিতে হবে এই জন্য যে আমাদের এখানে কয়লার রেটটা দেওয়া আছে 450, যেটা 450, তাহলে 450 দেওয়া আছে, সেজন্য এটা টনে কনভার্ট করা হলো। Yes, এখানে হচ্ছে কস্ট কোল পার ইয়ার, এটা হচ্ছে কি পরিমাণে আমাদের কোলের খরচ হলো সেটা গেল। আর এখানে এই যে যে পরিমাণে এনার্জি ইয়ে তৈরি হয়েছিল, ইলেকট্রিসিটি তৈরি হয়েছিল, তখন বিক্রি হচ্ছে কি 1 পার কিলোওয়াট, 1 দিয়ে গুণ করলে এটা আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের খরচ আর এটা হচ্ছে আমাদের বিক্রয়। যদিও এইভাবে এই অঙ্ক থেকে আমাদের মূলত খরচ বের করা সম্ভব না, কারণ এছাড়াও তো আমাদের অনেক রকমের কস্ট আছে। আমরা যখন প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমরা কস্টিং সম্পর্কে পড়েছিলাম, শুধু কয়লার খরচ জ্বালানির খরচটাই তো মেন খরচ না, জ্বালানির খরচ বাদেও তো আমাদের অনেক রকমের খরচ আছে, কিন্তু আমাদের অঙ্কে যেটা দেওয়া হয়েছে সেটি আমরা হিসাব করবো। আমাদের ওই সকল খরচ এখানে আমরা এখন আমাদের বিবেচনায় আনার দরকার নেই। তাহলে এখন কি হচ্ছে যে এই অঙ্কটা, দি অ্যানুয়াল রেভিনিউ আর্ন ইফ এনার্জি সোল্ড, এটা মানে এটা হচ্ছে বিক্রয়, এটা হচ্ছে ক্রয়, দুটা ডিফারেন্স থেকে আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের রেভিনিউ ইনকাম কত পরিমাণ আসছে। এটা এসে গেল, যেটা এটা ছিল বিক্রয়, এটা ছিল ক্রয়, সব মিলাই মানে এটা ছিল খরচ, এটা বিক্রয়, এটা খরচ, মাইনাস করে দিয়ে যেটা আসলো সেটা হচ্ছে কত ক্রোর আসলো। এভাবে রাখতে পারি বা এভাবে রাখতে পারি। আর এটা হচ্ছে আরেকটা ছিল ক্যাপাসিটি ফ্যাক্টর, এভারেজ লোড ডিভাইডেড বাই ক্যাপাসিটি অফ দি প্লান্ট। এটা আমরা আগেও এরকম অঙ্ক দেখেছি, এখানে দেখা যাচ্ছে ক্যাপাসিটি অফ দি প্লান্ট 210, এটা ক্যাপাসিটি, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 96 মেগাওয়াট হচ্ছে কি এভারেজ লোড। আমরা এভারেজ লোডটা এখান থেকে বের করে নিয়েছি, এভারেজ লোড, এভারেজ লোডটাকে এটা দিয়ে ভাগ করলে চলে আসবে হচ্ছে আমাদের ক্যাপাসিটি ফ্যাক্টর। এখানে ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে এভারেজ লোড ডিভাইডেড বাই ক্যাপাসিটি অফ প্লান্ট। এই হচ্ছে, তো অঙ্কগুলো বড় বড় অঙ্ক না, মোটামুটি ছোট ছোট অঙ্ক, আমরা কয়েকটা অঙ্ক করবো আর তাড়াতাড়ি। পরের অঙ্কটা অনেকটা একই রকম। পাওয়ার ফ্যাক্টর অফ 210 মেগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি হ্যাজ দ্য ফ্লোয়িং পার্টিকুলার্স। এইখানে কস্ট আবার আলাদা দেওয়া আছে, ক্যাপিটাল কস্ট একটা বলে দেওয়া আছে, ইন্টারেস্ট অ্যান্ড ডিপ্রিসিয়েশন 12%, অ্যানুয়াল লোড ফ্যাক্টর 60%, অ্যানুয়াল ক্যাপাসিটি ফ্যাক্টর 54%, অ্যানুয়াল রানিং কস্ট এখানে দেওয়া আছে। তারপরে এনার্জি কনজাম্পশন বাই পাওয়ার প্লান্ট ক্যালকুলেশন 6%। এখন বলা হচ্ছে ক্যালকুলেট দ্য কস্ট অফ পাওয়ার জেনারেটেড পার কিলোওয়াট আওয়ার।
তো আমরা দুইটা ইকুয়েশন জানি, বইতে এইভাবে নেই, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে করে রাখছি এটা। যে লোড ফ্যাক্টরের ইকুয়েশন দেখো এটা, লোড ফ্যাক্টর হচ্ছে এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। আর আমরা আগের পৃষ্ঠা থেকে দেখলাম যে ক্যাপাসিটি ফ্যাক্টর ছিল হচ্ছে এইটা, এভারেজ লোড ডিভাইডেড বাই, এই যে এভারেজ লোড ডিভাইডেড বাই ক্যাপাসিটি অফ প্লান্ট। যেহেতু এটা নিচে জি আছে, নিচে নিচে বসাই দিলে স্বাভাবিকভাবে এটা তোমরা জানো যে উল্টা হয়ে যায়, এ হয়ে যায়, সে চলে যাচ্ছে। তাহলে এখানে এভারেজ লোড বাদ চলে গেল, যেহেতু এখানে এভারেজ লোডের সাথে এভারেজ লোড বাদ ছিল, ক্যাপাসিটি অফ দ্য প্লান্ট, ম্যাক্সিমাম ডিমান্ড, আর এখানে থাকলো। এখানে দেখা যাচ্ছে লোড ফ্যাক্টর আমার দেওয়া আছে, বাম দিকে হিসাব করে আমরা দেখে নিচ্ছি যে এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে, অ্যানুয়াল লোড ফ্যাক্টর দেওয়া আছে, ক্যাপাসিটি ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে এখান থেকে 0.60 0.50 পেয়ে যাচ্ছি। আর এখানে থাকতেছে, এখানে হচ্ছে ক্যাপাসিটি অফ দি প্লান্ট, এখানে আমরা 210 ক্যাপাসিটি অফ দি প্লান্ট, এখন আমরা ম্যাক্সিমাম ডিমান্ড করতে পারছি এখানে। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড বের করার জন্য এই দুইটা ইকুয়েশনকে একসাথে করা লাগছে, এই জন্য যে লোড ফ্যাক্টর থেকেও বের হচ্ছে না, যেহেতু লোড ফ্যাক্টরের মধ্যে আমাদের লোড ফ্যাক্টর দেওয়া আছে কিন্তু এভারেজ লোড দেওয়া ছিল না। এভারেজ লোড যদি দেওয়া থাকতো তাহলে আমরা এই লোড ফ্যাক্টরের থেকে এটি শুরু করলে ম্যাক্সিমাম ডিমান্ড বের হতো। যেহেতু এভাবে দেওয়া নেই, সেজন্য কি হচ্ছে, দুইটা ইকুয়েশনের একত্রিত করে এখানে কি করা হচ্ছে, সরাসরি ম্যাক্সিমাম ডিমান্ডটা বের করলাম। ম্যাক্সিমাম ডিমান্ড আমরা বের করলাম 189 মেগাওয়াট। এখন হচ্ছে রিজার্ভ ক্যাপাসিটি, রিজার্ভটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার ইনস্টল ক্যাপাসিটি, পাওয়ার প্ল্যান্ট অফ, এটা হচ্ছে তার ইনস্টল ক্যাপাসিটি। আর এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ডিমান্ড, তাহলে যে পরিমাণ তার ক্যাপাসিটি আছে আর এটা হচ্ছে ডিমান্ড, তাহলে রিজার্ভ কত থাকছে, রিজার্ভ হচ্ছে মাইনাস করে দিলে এই পরিমাণ আমার উদ্বৃত্ত থাকছে রিজার্ভ। এটা খুব সহজ একটা জিনিস, রিজার্ভ। মানে মূল হচ্ছে এটা ছিল প্রথমে, এই নম্বরটাই ছিল যে আমি যদি আর এটা বের করতে পারি যে কস্ট অফ পাওয়ার জেনারেটেড পার কিলোওয়াট আওয়ার, এখন আমাদের এখনো বাকি আছে, তাহলে আমরা এখানে রিজার্ভ ক্যাপাসিটি এবং ম্যাক্সিমাম ডিমান্ড বের করলাম। কিন্তু আমার বের করতে হবে কি কস্ট অফ পাওয়ার জেনারেটেড পার কিলোওয়াট আওয়ার। আমরা এখানে দেখেছি এভারেজ লোড ইকুয়াল টু, আমরা আগেই জানি যে লোড ফ্যাক্টর ইনটু ম্যাক্সিমাম ডিমান্ড। এভারেজ লোড বের করলাম, এভারেজ লোডকে আমরা ঘন্টা দিয়ে গুণ করলাম, ঘন্টা দিয়ে গুণ করলে আমার কিলোওয়াট আওয়ার আসলো। এই কিলোওয়াট আওয়ারকে নেট এনার্জি ডেলিভার্ড, নেট এনার্জি ডেলিভার্ড এখানে দেখো 0.94 কোনটা কোথাও নেই, এখানে 0.94 এখানে কোথাও নেই। এনার্জি ডেলিভারি মোডে বলা হয়েছে এনার্জি কনজিউমড বাই পাওয়ার প্ল্যান্ট অক্সিলারি, কারণ পাওয়ার যে পরিমাণ প্রডিউস করা হচ্ছে তার 100%ই কিন্তু ন্যাশনাল গ্রিডে যাবে না, ডেলিভারি দেওয়া যাবে না। কারণ হচ্ছে এখানে এই 6%, এই 6% হচ্ছে ওই পাওয়ার প্ল্যান্টের নিজস্ব খরচ আছে। তাহলে ওই 6% বাদ দিলে কত থাকে, আমি এখানে দেখা যাচ্ছে 100 মানে 6 মানে 94% থাকে। সেই 94% মানে এনার্জি প্রডিউস পার এয়ার যেটা ছিল, তাকে শুধুমাত্র এই ভ্যালুটাকে এখানে আমি 0.94 দিয়ে গুণ করছি, এই কারণে যে আমার 6%, এখানে অন্য কোনো পার্সেন্টও থাকতো, আর যদি বলা থাকতো এখানে কিছু না দেওয়া থাকতো এনার্জি কনজিউম বাই পাওয়ার প্ল্যান্ট অক্সিডাইজ না দেওয়া থাকলে, তাহলে আর নতুন করে ক্যালকুলেশন লাগতো না, আমরা ধরে নিতাম যে 100% পাওয়ারই এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে, যদিও সেটা সম্ভব না। কারণ সেখানে অফিস আছে, সেই অফিস চালানোর জন্য বা ভিতরে লাইটিং এর জন্য সবকিছুর জন্য এখানে কিছু এনার্জি এখানে ব্যয় হবেই। সেখানে বলে দেওয়া আছে যে 6% এখানে ব্যয় হবে, 6% এটা ধরে ক্যালকুলেশন করলে কিলোওয়াট আওয়ার হলো। এখন অ্যানুয়াল ইন্টারেস্ট অ্যান্ড ডিপ্রিসিয়েশন ফিক্সড কস্ট, এই যে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন সেখানে কত দেওয়া আছে দেখো, ইন্টারেস্ট অ্যান্ড ডিপ্রিসিয়েশন 12% দেওয়া আছে। তাহলে আমার কি করতে হবে, এখানে যেহেতু আমার ক্যালকুলেশনটা আমরা একটু খেয়াল করি যে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন তার উপরে হবে, তার উপরে সেটাই খেয়াল করতে হবে। সেটা ফিক্সড কস্ট, ক্যাপিটাল কস্ট, ফিক্সড কস্টের মধ্যে একটা কস্ট হচ্ছে কি এই যে ক্যাপিটাল কস্ট, এই ক্যাপিটাল 18,000 পার কিলোওয়াট, পার কিলোওয়াট, এক 18,000 পার কিলোওয়াট। তাহলে এইটা হচ্ছে কি দেখো যে এই হচ্ছে 12% ছিল, তাহলে 12 ইন্টু 18,000, আর পার কিলোওয়াট বলতে এই ভ্যালুটা আসলে কি এই যে আমার এখানে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর থেকে টোটাল যে ক্যাপাসিটি ছিল সেটাই। ওই ইকুয়েশন থেকে আমরা এটা থেকে বুঝতে পারছি যে ইন্টারেস্ট অ্যান্ড ডিপ্রিসিয়েশন 12% কি হবে, এইখান থেকে যে যত কস্ট হয়েছে ক্যাপিটাল কস্ট যা হয়েছে, আর এটা হচ্ছে পার কিলোওয়াট, কিলোওয়াট হিসেবে। তাহলে সেই জন্য আমরা ক্যালকুলেশনটা এভাবে করছি, বুঝতে পারছি এটা। এইটা গেল হচ্ছে অ্যানুয়াল। টোটাল টোটাল কস্ট কত হচ্ছে, টোটাল কস্ট হচ্ছে এই যে ভ্যালুটা আসলো এইটা, প্লাস হচ্ছে এটা কি আসলো, এটা খেয়াল করো, এটা আমাদের কিছু একটা বলে দেওয়া আছে অ্যানুয়াল রানিং চার্জ। এই রানিং চার্জ বলতে একেবারে তার বেতন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ যত প্রকারের খরচ আছে সকল প্রকারের খরচ দেওয়া আছে।
মানে দুই প্রকারের কস্ট হয়ে গেল। এটা হচ্ছে অ্যানুয়াল রানিং কস্ট আর অ্যানুয়াল ইন্টারেস্ট এন্ড ডিপ্রিসিয়েশন সব দিয়ে ফিক্সড কস্ট, তার সাথে রানিং কস্ট। এই হচ্ছে আমাদের টোটাল কস্ট। যেহেতু টোটাল কস্ট পেয়ে গেলাম, আর এইখানে আমরা পে করেছিলাম যে নেট এনার্জি ডেলিভার্ড, পরিমাণ এনার্জি আমরা ডেলিভার্ড করছি আর কি পরিমাণে কস্ট হচ্ছে, তাহলে কস্ট ডিভাইডেড বাই ডেলিভার্ড আমাদের পার ইউনিট প্রাইস এখানে বের হয়েছে। পার ইউনিট প্রাইস যেহেতু আমাদের এখানে দেওয়া হয়েছিল দি কস্ট অফ পাওয়ার জেনারেটেড পার ইউনিট, কিলোওয়াট আওয়ার মানে কি ইউনিট। এই আর যে রিজার্ভ ক্যাপাসিটি অলরেডি আমরা আগে পেয়ে গেছি। এই যে রিজার্ভ ক্যাপাসিটি আমরা ক্যালকুলেশন এখানে চলে আসলে, এই জন্য নতুন করে বি নম্বরটা ক্যালকুলেশন আগে হয়ে গেছে। এইখানে হচ্ছে আমাদের এই অঙ্কটা গেল। তাহলে এই অঙ্কটা করার সময় তোমাদের এই কয়েকটা জায়গায় একটু খেয়াল করবা যে এইখানে হঠাৎ করে 0.94 কেন আসলো, এটা জিনিস। আর এটা প্রথমে যে ইকুয়েশনটা, যে দুটো ইকুয়েশনের কম্বিনেশন থেকে একটা ইকুয়েশন করা হলো, আর এটা এটা অবশ্যই খেয়াল রাখবে, কারণ ক্যালকুলেশন যারা ক্লাস করতেছো না হঠাৎ করে করতে গিয়ে মনে হবে যে এই 94% তো কোথাও দেয়া নেই, তাহলে কোথা থেকে আসলো? 94% আসলে হচ্ছে আমাদের ওই ক্যালকুলেশন থেকে। আর এগুলো তো আমরা আলোচনা করলাম, আমাদের আর 10 মিনিট সময় আছে, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। এখন আরেকটা অঙ্ক দেওয়া আছে, আমরা দেখি। আমি কিন্তু সবগুলো দেখাচ্ছি না, তোমরা নাম্বার খেয়াল করছো 1.6 এর পরে 1.9 দেখাচ্ছি, বাকিগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটা আমরা আগে করছি। 300 মেগাওয়াট thermal power plant is to supply power to a system having maximum and minimum demand of 240 megawatt and 180 megawatt respectively in a year, assuming the load duration curve to be straight line. Estimate the load factor and capacity factor. Load factor capacity factor অঙ্ক আমরা আগে করেছি, সেজন্য আমরা এই জিনিসটা আগে বুঝতে হবে যে এই ডায়াগ্রামটা যে আছে, এই ডায়াগ্রামটা থেকে আমরা দুটো অংশ পাচ্ছি। একটা হচ্ছে কি, এটা হচ্ছে আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে কি ত্রিভুজ। এটা হচ্ছে ত্রিভুজ, এটা তো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বলতে আমরা এখানে আওয়ার আর এখানে হচ্ছে লোড, এই দুটা গুণ করলেই আমাদের বের হয়ে যাবে যে এই সময় আমাদের ডিমান্ড কত। আর এই অংশটা যেহেতু ত্রিভুজ, ত্রিভুজের জন্য আমাদের সূত্র হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, সেই সূত্র ধরে হবে। এনার্জি সাপ্লাইড পার আওয়ার, পার আওয়ার বলতে নিচের অংশটা এই প্রস্থ আর দৈর্ঘ্য গুণ, এই দুটো গুণ করলে হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা বলতে হচ্ছে আমাদের উচ্চতা কি আছে, এখান থেকে এটা 240 মাইনাস 180, এটা হচ্ছে উচ্চতা। আর ভূমি তো 8760 পার আওয়ারে, এটা এই ক্যালকুলেশন করে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আর এটা একটা ত্রিভুজ। এই দুটো ক্যালকুলেশন করে যোগ করে দিলে হলো হচ্ছে এনার্জি সাপ্লাইড পাওয়ার। তাহলে এনার্জি সাপ্লাইড এভারেজ লোড হচ্ছে এনার্জি সাপ্লাইড, ঘন্টা দিয়ে ভাগ করলে আমাদের পেয়ে গেলাম যে ভ্যালুটা কত হবে। আর লোড ফ্যাক্টর এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এভারেজ লোড তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম, এটা আসলে ইয়ে হয়ে গেছে, মানে গুণ চিহ্ন হওয়ার দরকার ছিল। 210 বাকি এখানে ক্যালকুলেশন করলে বোঝা যাবে একটা মিস্টেক হয়েছে মনে হয়। যেহেতু 210-এর পরে এখানে ইয়ে আসতেছে 10 টু দি পাওয়ার 3 কিলোওয়াট, এটা বাদ দিলে তখন হচ্ছে ইয়ে হচ্ছে মেগাওয়াট নিয়ে আসছে। এটা ক্যালকুলেশন করলে তোমরা ধরতে হবে যাদের সমস্যা হচ্ছে যে 210-এর পরে এটা কি আছে, এটা তো গুণ থাকারই কথা, মানে গুণটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, লোড ফ্যাক্টর আমরা বারবার একটা জিনিসে করে আসছি, এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এভারেজ লোড পেয়ে গেলাম, আর ম্যাক্সিমাম ডিমান্ড আমরা এখান থেকে জানি, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা মিনিমাম, আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড হলো। আর সর্বশেষ হচ্ছে ক্যাপাসিটি ফ্যাক্টর। ক্যাপাসিটি ফ্যাক্টরও আমরা আগে করেছি, যে এটা হচ্ছে অ্যাভারেজ লোড আর ডিভাইডেড বাই কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের প্লান্ট ক্যাপাসিটি। 300 মেগাওয়াট থার্মাল পাওয়ার নাকি, এটাই হচ্ছে তার প্লান্ট ক্যাপাসিটি। আমরা আগেই করছি এই সূত্রটা, সেই সূত্র ধরে আমাদের এখানে ক্যালকুলেশন থেকে আসছে যে ক্যাপাসিটি ফ্যাক্টর। তাহলে এই অঙ্কটা 1.9 করতে হলে কিন্তু অবশ্যই তোমাকে এই চিত্রটা আঁকাই নিয়েই কাজ করতে হবে। এই চিত্রটা যদি না আঁকাই নিয়ে করো, তাহলে তুমি কিভাবে এটা তার এরিয়া বের করবে? এরিয়া না বের করতে পারলে এখান থেকে তার মানে এক্সাক্ট ক্যালকুলেশনটা পাওয়া যাবে না, সেজন্য এটা দরকার। সেজন্য এখানে বলে দেওয়া আছে যে লোড ডিউরেশন কার্ভ ইজ শোন ইন ফিগার E1.9, এর জন্য এই ফিগারটাকে রাখা হয়েছে। তোমাদের বইটা আছে পিকে নাগের বই, আমি এখন পর্যন্ত পিকে নাগের বই পড়াচ্ছি, হয়তো সামনের সপ্তাহ থেকে আমি ভিকে ম্যাথ তোমাদের যে বইটা আছে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, ওই বইটা পড়াবো। ঠিক আরেকটা অঙ্ক আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এটা শেষ অঙ্ক যে the maximum load of a thermal power plant 60 megawatt capacity is 50 megawatt at annual load factor, 60%. The coal consumption is 1 kg per unit of energy generated and the cost of coal is 600 per ton of coal. Find the annual revenue earned if the sold into 2 kilowatt and the capacity of the plant.
এই হুবহু এই অঙ্কটাই দেখো আমরা আগে একবার করছি, যে এইরকম একটা অঙ্ক করছে যে আমাদের কয়লার হিসাব, এই অঙ্কটা আর ওই 1.3 আর 1.10 অনেকটা একই রকম, শুধুমাত্র একটু রেট চেঞ্জ আছে। যদি এভারেজ পিক লোড এখানে করলাম, তারপরে পিক লোড করার পরে 30 যেটা আছে 30 মেগাওয়াট, এটা মেগাওয়াটকে আমরা ঘন্টা দিয়ে গুণ করলাম, এনার্জি সাপ্লাইড হয়ে গেল। যেহেতু এখানে বলা আছে সেই একইভাবে যে 1 কেজি যত কিলোওয়াট আসছে তত তত কেজি, কেজিকে আবার এটা 1000 দিয়ে ভাগ করে সঙ্গে সঙ্গে টন করে দিয়েছে, কত টন। পার টনের খরচ হচ্ছে আগে ছিল 450 রুপি, এটা দিয়েছে 600 রুপি, 600 দিয়ে গুণ করা হলো। এটা হচ্ছে যে প্রোডাকশন কস্ট কত, আর এটা হচ্ছে কস্ট অফ এনার্জি সোল্ড, সেটা কি পরিমাণে কত টাকায় বিক্রি হলো, বা সেটা যেহেতু রেট ছিল পার কিলোওয়াট 2 টাকা বিক্রি করা হলো, এটার ডিফারেন্স বের করতে পারলে যে রেভিনিউ ইনকাম কত হলো, জাস্ট হচ্ছে ওই 1.3 এর মতো। তো তোমাদের এখান থেকে আমি একটু কাজ দিয়ে দিলাম, অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা তোমরা। চিকেন আগের বই অলরেডি হয়তো ডাউনলোড করছো, ডাউনলোড করা বই থেকে 1.1 থেকে 1.14 14টা অঙ্ক দেখতে হবে। 14টা অঙ্ক দেখলে, 14টা অঙ্ক বলতে তুমি যদি 3-4টা অঙ্ক করো, 3-4টা অঙ্ক করার পরে দেখা যাচ্ছে যে এখানে তোমার ফর্মুলা গুলো জানা হয়ে গেলে শুধুমাত্র ফর্মুলার মধ্যে বসাতে হবে এবং ক্যালকুলেশন করতে হবে, খুব বেশি জি স্যার। জটিল কোনো অঙ্ক না, যতটুকু অঙ্ক আছে এই অবস্থা। আর আমরা সামনের দিন হয়তো শুরু করবো ওই বই থেকে, ওই যে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম। আমাদের টাইমও প্রায় শেষ, আমাদের অল্প একটু টাইম আছে, আমরা এখনই শেষ করছি আজকে। সবাই ভালো থাকো তাহলে, সবাই ভালো থাকো। জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।